আমার মাকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয় তাহলে তোমার মাকেও বৃদ্ধাশ্রমে থাকতে হবে, কথাটা মনে রেখো। এই কথাটা বললাম আমি আমার স্বামীকে। আমি আমার 70 বছর বৃদ্ধা অসুস্থ মাকে গ্রাম থেকে নিয়ে আসলাম আমি আমার ফ্ল্যাটে। মায়ের কয়েক মাস ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে গ্রামে, একা একা রাখার পরিস্থিতি নাই আর তাকে। মাকে বাসায় আনার পর থেকে বাসার আবহাওয়া কেমন জানি ভারী হয়ে উঠেছে। এইদিকে আমার শাশুড়ি আমার স্বামী সকাল থেকে আমার সাথে কোনো কথাই বলছে না। মনে হয় আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি। সারাদিন অন্যরকম একটা মানসিক যন্ত্রণা দিয়ে কাটলো। শাশুড়ি মা সকাল থেকে বিভিন্ন অছিলা খুঁজছে আমার সাথে ঝগড়া করার জন্য, বিষিয়ে তুলছে ঘরের বাতাস, কিন্তু আমি সব মুখ বন্ধ করে সহ্য করে নিচ্ছি, কারণ আমি জানি এখন যদি তর্ক করি তাহলে আরো নোংরা হবে বাসার পরিবেশ। রাত 10:30 বাজে ইমরান অফিস থেকে বাসায় ফিরল। অন্য দিনের মতো কোনো কথাবার্তা নেই। সে ঢুকে গম্ভীর মুখে আমাকে ডেকে রুমে নিয়ে, শোনো, তোমার মার জন্য ভালো দেখে একটা সিট বুক করে আসলাম। আমি চরম অবাক হয়ে ওর দিকে তাকালাম। বুকের ভিতরটা যেন আমার কেঁপে উঠলো। সিট বুক মানে? কিসের সিট বুক করে আসলা তুমি? ইমরান আমার চোখের দিকে তাকাতে পারছিল না। আমতা আমতা করে এদিক ওদিক তাকিয়ে বলল, বৃদ্ধাশ্রমে। পায়ের তলার থেকে যেন আমার মাটি সরে গেল। চোখের জল অবাধ্য হয়ে অজরে গড়তে লাগলো। কান্না জড়িত কণ্ঠ নিয়ে বললাম, মানে? আমার মা বাসায় এসেছে একদিনও হয়নি, তাতে তোমরা বিরক্ত হয়ে গিয়েছো? সকাল থেকে তোমরা আমার সাথে কেউ কথা বলোনি। তোমার মা সকাল থেকে বিভিন্ন অজুহাত খুঁজে যাচ্ছে আমার সাথে ঝগড়া করার জন্য, তবু আমি কিছুই বলছি না। আর তুমি অফিস থেকে ফিরেই এই সিদ্ধান্ত শোনাচ্ছ আমাকে? ইমরান আমার কথার কোনো সরাসরি উত্তর দিল না। খাটে শুয়ে থাকা আমাদের 7 বছরের ছেলেটা মাথায় হাত রেখে আলতো করে চুলগুলো বুলিয়ে বুলিয়ে নিচু গলায় বলল, আমি যা করেছি তোমার আর তোমার মার ভালোর জন্যই করেছি। এখানে তোমার মা থাকলে প্রতিদিনই অশান্তি হবে, তার কোনো যত্ন হবে না, আর ওখানে প্রফেশনাল লোক আছে। ওর মুখে ভালো শব্দটা শুনে সকল ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মাকে পর করে দেওয়ার এই চক্রান্ত আমি মেনে নিতে পারছিলাম না। বুক ফেটে আমার কান্না আসতেছিল, কিন্তু এই কান্নার মধ্যে ক্ষোভ আর জেদ আমাকে গ্রাস করলো। আমি তখন রাগী চোখে কান্না জড়ানো গলায় সোজা গিয়ে ইমরানের সামনে দাঁড়ালাম। শক্ত গলায় বললাম, আমার মাকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয় তোমার মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে, কথাটা মনে রেখো। আমার কথা শুনে ইমরানের হাতটা ছেলের কপাল থেকে সরে গেল। সে চমকে উঠে আমার দিকে তাকালো, যেন এই রূপ আমার সে কোনোদিনও দেখেনি। ঘরে তখন নীরবতা আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। আকাশের মা অর্থাৎ আমার শাশুড়ি দরজার আড়ালে দাঁড়িয়ে মনে হয় আমাদের কথা শুনছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উনি ঝড়ের বেগে ঘরে ঢুকলেন। তার মুখে রাগ থমথম করছে। কি বললি তুই? এত বড় তোর স্পর্ধা? আমার শাশুড়ি চিৎকার করে উঠল, আমার ছেলে কামাই করে এই ফ্ল্যাট কিনছে, আমি থাকবো না তো কে থাকবে? তোর ওই ভিখারি মা থাকবে? তোর মাকে আনছিস ভালো কথা, এখন আমার ছেলেকে শাসাচ্ছিস যেন আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি চোখের পানি মুছে সোজা ওনার দিকে তাকালাম। আজ সেই আমি সংসারী মুখচোরা মেয়েটা নয় যে অন্যায় দেখেও মাথা নিচু করে থাক। মা, এই ফ্ল্যাট ইমরান একা কেনেনি। আমার বিয়ের আগে জমানো টাকা আর আমার বাবার ডিপিএস ভেঙে এই ফ্ল্যাটে ডাউন পেমেন্ট দেওয়া হয়েছিল। আর যদি আইনি কথা বলেন তাহলে এই সংসারে আমারও অধিকার আছে। আমার মা যদি একদিন এই বাড়িতে থাকার যোগ্যতা না পায়, আপনারও এই বাড়িতে থাকা কোনো অধিকার নাই। ইমরান তখন বিছানা থেকে দাঁড়িয়ে বলল, অনন্যা, তুমি এভাবে কেন মায়ের সাথে কথা বলছো? আমার মার তোমার মা কি এক হলো? কেন এক নয় ইমরান? আমি শক্ত গলা ইমরানের কাছে জানতে চাইলাম, তোমার মা যেমন তোমাকে জন্ম দিয়েছে, আমার মাও 10 মাস 10 দিন আমাকে পেটে ধরেছে, কষ্ট করে জন্ম দিয়েছে। আমার মা অসুস্থ দেখে বোঝা, আর তোমার মা সুস্থ থেকে সারাদিন যে এই ঘরে কুটনামি করছে, অশান্তি করছে, তাও সে মাথার তাস? এটা কোনো নিয়ম হতে পারে না। আমি ধাম করে খাটের এক কোনায় বসলাম। আমার অসুস্থ মা পাশের রুমে নিশ্চিন্তায় ঘুমাচ্ছে। ইমরানের মা এবার কান্নার অভিনয় শুরু করলেন। ইমরানের হাত ধরে তখন বলে, দেখলি ইমরান, দেখলি তোর বউয়ের নমুনা? তোর বউ শুধু আজকে আমার গায়ে হাত তুলতে বাকি রেখেছে। তোর বউ আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। তুই যদি এটার বিচার না করিস আজ রাতে আমি বিষ খাবো। ইমরান তখন রেগে আমার সামনে এগিয়ে এসে বলল, অনন্যা, মার কাছে ক্ষমা চাও, আর কালকেই তোমার মাকে তুমি ওই হোমে রেখে আসবা, এটাই আমার শেষ কথা। তিনি জানেনও না ওনাকে নিয়ে কি নির্মম খেলা চলছে এই ঘরে। আমি দেয়ালের দিকে তাকিয়ে ধীর গলায় বললাম, আমি কারো কাছে ক্ষমা চাইবো না, আর আমার মা কোথাও যাবে না। আর যদি জোর করে আমার মাকে বের করা হয় ইমরান, আমি কালকে সকালে পুলিশের কাছে যাব। ডোমেস্টিক ভাইলেন্স, মেন্টাল টর্চারের কেস করব তোমাদের দুইজনের নাম। দেখি কে কাকে ঘর থেকে বের করে। আমার মুখে পুলিশের নাম শুনে শাশুড়ি আর ইমরানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা ভাবতেও পারেনি শান্ত ভদ্র মেয়েটা তার মা সম্মানের জন্য এত দূর যেতে পারে। ঘরে এক শ্মশান নীরবতা। আকাশ কোনো কথা না বলে রুমের লাইট অফ। ইমরান পাশ ফিরে শুয়ে রইল। শাশুড়ি বিড়বিড় করে বকতে বকতে রুম থেকে বের হয়ে গেল। আমি অন্ধকারে সিলিং এর দিকে তাকিয়ে রইলাম। চোখের পানিগুলো শুকিয়ে চোখের কোনায় অদ্ভুত এক আগুন জ্বলছে। আমি জানি এই যুদ্ধটা কেবল শুরু। আগামীকাল সকালটা আমাদের সবার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারলাম। ভোরের আলো যখন পর্দা ভেদ করে আমার মুখে এসে লাগলো, অসম্ভব একটা শান্তি কাজ করছিল। বিছানা থেকে উঠে পাশের ঘরে গেলাম। মা তখনও ঘুমাচ্ছেন। ওনার মলিন কুচকে জ্বর মুখটার দিকে তাকিয়ে বুকের
মাথার ভিতরটা মোচড় দিয়ে উঠল। যেই মাতা শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাকে লালন পালন করে বড় করেছেন, তার জীবনের শেষ প্রান্তে এসে শুধু একটু আশ্রয়ের জন্য তাকে কতটা লাঞ্ছিত হতে হচ্ছে। না, আমি দমে যাব না। ড্রয়িং রুমে আসতেই দেখি পুরো পরিবেশ থমথমে। শাশুড়ি দরজায় দাঁড়িয়ে ইমরানের সাথে কি যেন ফিসফিস করে বলছিলেন। আমাকে দেখে চুপ হয়ে গেল। অন্যদিন হলে আমি যেচেই তাদের সাথে কথা বলতাম, কিন্তু আজকে আমি কথা বললাম না। আমার আর আমার মার জন্য রান্নাঘরে গিয়ে নাস্তা বানালাম। ইমরান ডাইনিং টেবিলে বসে গম্ভীর গলায় বললেন, অনন্যা, তুমি কালকে রাত্রে আবেগের বশে অনেক বড় কথা বলে ফেলেছো। পুলিশ কেস দেখিয়ে সংসার টিকিয়ে রাখা যায় না। আজকে আমি ওনাকে হোমে নিয়ে যাব। ওনার আদর যত্নর কোনো কমতি পড়বে না। হাতের খুন্তিটা রেখে সোজা আমি ডাইনিং টেবিলে শক্ত হয়ে দাঁড়িয়ে ইমরানের চোখের দিকে তাকিয়ে বললাম, আমি কোনো আবেগের বশে বলিনি ইমরান। আমি যা বলেছি সত্য বলেছি। ওইটা ভয় দেখানো ছিল না, ওইটা সিদ্ধান্ত ছিল। এই গল্পের দ্বিতীয় অংশের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।